অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থির করে ফেলতে পারে দর্শক। মানুষে তৈরি করতে পারে বিভেদ। সেই বিভেদ তো কখনোই কাম্য নয়। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজনের তাগিদেই সঠিক তথ্য নিয়ে হাজির হতে হয় এবং সেই কাজটি করতে এসেছি। আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার শেখ একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। এবং বলে রাখি আজকেও আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন ডিবির সাইবার ক্রাইম বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ রাকিব খান এবং আছেন ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানারের ফ্যাক্ট চেকার ইমতিয়াজ হাসান রিফাত। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। আমরা আলাপে যাব, তার আগে আমরা একটা ছোট্ট প্রতিবেদন দেখে আসতে চাই যাতে করে একটা ধারণা পাওয়া যায় যে কী ধরনের অপতথ্য আসলে ছড়াচ্ছে। তারপর আমরা আলাপে যাব। জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান নাকি বলেছেন ক্ষমতায় গেলে সপ্তাহে একবারের বেশি মিডিয়ার সামনে আসবো না। ফেসবুকে ছড়িয়ে পড়া এমন পোস্টে ট্রল আর সাইবার বুলিং শুরু হলো। শেষে জানা গেল এটা অপতথ্য। জামাতের আমির এমন কোনো কথাই বলেননি। এই রেশ কাটতে না কাটতেই ফেসবুকে ছড়িয়ে পড়া একটি পোস্টে দাবি করা হলো শিবিরের সভাপতি নাকি বলেছেন 1971-এর প্রতিশোধ নিতে আমরা সক্ষম হয়েছি, এবার 2013-র প্রতিশোধ নেবার পালা। পরে জানা গেল এমন মন্তব্য তিনি করেননি এবং এটাও মিথ্যা তথ্য। তবে গুজব সীমা ছাড়িয়ে গেল যখন ফেসবুকে ভাইরাল পোস্টে দেখা গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিএনপিকে নির্বাচনের জন্য প্রস্তুত হতে বলছেন। ট্রাম্পের ছবি আর তার বক্তব্য এক করে একটি গণমাধ্যমে নকল ফটোকার্ড ভাইরাল করা হলো এরকম মিথ্যা বক্তব্য দিয়ে। পরে বেরিয়ে এলো পুরোটাই গুজব। দর্শক, সংবেদনশীল এমন 5টি অপতথ্যের ফ্যাক্ট চেক আমার হাতে। চলুন শুরুতে সেটা দেখিনি, তারপর আলাপে যাব। জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান নাকি বলেছেন ক্ষমতায় গেলে সপ্তাহে একবারের বেশি মিডিয়ার সামনে আসবো না। এমন দাবিতে সংবাদ মাধ্যম কালবেলার ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে। তবে সত্যটা বের করে আনলো রিউমার স্ক্যানার টিম। তারা জানায় এমন দাবিতে কালবেলা কোনো ফটোকার্ড বা সংবাদ পরিবেশন করেনি, বরং ডিজিটাল প্রযুক্তির কারসাজি করে এটি ছড়ানো হয়েছে। ওদিকে ছাত্র শিবিরের সভাপতি বলেছেন 1971-এর প্রতিশোধ নিতে আমরা সক্ষম হয়েছি, এবার 2013-র প্রতিশোধের পালা। এমন দাবিতে মূলধারার গণমাধ্যম সমকালের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড ফেসবুকে ভাইরাল। তবে ফ্যাক্ট চেক করে দেখা গেল এটা অপতথ্য। এমন তথ্যে বা শিরোনামে সমকাল কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি, এটাও ডিজিটাল প্রযুক্তির কারসাজি দিয়ে তৈরি করা হয়েছে। এর মাঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি বলেছেন বিএনপি যেন নির্বাচনের জন্য সর্বদা প্রস্তুত থাকে। এমন শিরোনামে মূলধারার গণমাধ্যম যমুনা টিভির ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে। ফ্যাক্ট চেক করে জানা গেল এটাও গুজব। যমুনা টিভি কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যমুনা টিভির একটি ফটোকার্ড নকল করে ছড়িয়ে দেওয়া হয়েছে। ওদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে একটি বিশাল মিছিল থেকে স্লোগান আসছে সিলেটের মাটি ছাত্রলীগের ঘাঁটি। ক্যাপশনে দাবি করা হয় এই মুহূর্তে, কিন্তু ফ্যাক্ট চেক করে দেখা গেল এটা অপতথ্য। ভিডিওটি সাম্প্রতিক সময়ে ছাত্রলীগের কোনো মিছিলের নয়, বরং এটি 2022 সালের ভিডিও। এখানেই শেষ নয়, মধ্যরাতে তেজগাঁওয়ে বাসে আগুন জ্বলছে এমন দৃশ্য দাবিতে একটি ভিডিও ফেসবুকে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। তবে ফ্যাক্ট চেক করে জানা গেল এই ভিডিওটি 2 বছর আগের, 2023 সালের। দর্শক, আজ 5টি ফ্যাক্ট চেক বিশ্লেষণ করে দেখা গেল বাংলাদেশকে ঘিরে রাজনৈতিক এবং আন্তর্জাতিক খবরগুলোকে বিকৃত করেই মিথ্যা ছড়ানো হচ্ছে। অন্যদিকে সামাজিক আর ধর্মীয় ইস্যুতে চলছে অপতথ্যের প্রচার। যথারীতি সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা ছড়িয়ে দেওয়া হচ্ছে, ব্যবহার হচ্ছে ফেক অ্যাকাউন্ট বা পেজ। রাকিব হাসান, একাত্তর। দর্শক, আমরা একটা ধারণা খোঁজার চেষ্টা করলাম যে কী ধরনের অপতথ্যগুলো ছড়াচ্ছে। সেই ফ্যাক্ট চেকগুলো আমরা আসলে সংগ্রহ করেছি রিউমার স্ক্যানার, বুম বাংলাদেশ এবং ফ্যাক্ট ওয়াচের মতো ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্মগুলোর কাছ থেকে। এবং আমাদের সঙ্গে আমাদের অতিথিরা আছে, আমরা আলাপে যেতে চাই। মোহাম্মদ রাকিব খান, আপনার কাছে আসবো। তার আগে আমরা একটু ধারণা দেখে আসি যে ফ্যাক্ট চেকাররা আসলে কী ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হলেন। ইমতিয়াজ হাসান রিফাত, একটু বলবেন, মানে আমরা আসলে আপনাদের দেয়া যে ফ্যাক্ট চেকগুলো সেই ফ্যাক্ট চেকগুলো তুলে ধরার চেষ্টা করছি, কিন্তু মূল বিষয়টা তো আপনারা করেন। কী ধরনের অপতথ্য আসলে ছড়াচ্ছে? আমরা দেখতে পাচ্ছি এই 7-8 মাসের মধ্যে অপতথ্যের পরিমাণটা ধারাবাহিকভাবে বাড়ছে। কী ধরনের অপতথ্যের পরিমাণটা নতুনভাবে যুক্ত হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ? জি, ধন্যবাদ আপনাকে। আপনি আসলে এখানে যে ফ্যাক্ট চেকগুলো দেখিয়েছেন সেখানে উল্লেখ করেছিলেন যে ফেক অ্যাকাউন্ট বা পেজ থেকে প্রচার করা হচ্ছে বিষয়গুলো। আমরা আসলে আরেকটা জিনিস কিছুদিন যাবৎ লক্ষ্য করছি, সেটা হলো ব্লগস্পট। এইটা আসলে ফ্রি ডোমেইন দিয়ে প্রচার করা হচ্ছে।
এটা আসলে নতুন। যেটা আমরা দেখছি যে গুগলের একটা সাইট আছে বা যেটাতে আসলে ব্লগ পোস্ট করা যায় বা এটা খোলা যায়, ওপেন করা যায়। সেখানে আসলে ওপেন করে বিভিন্ন গণমাধ্যমের নাম, লোগো ব্যবহার করে এখানে কথিত কিছু প্রতিবেদন প্রচার করা হচ্ছে। সম্প্রতি আমরা দেখছি এরকম শুধু যদি আমরা বলি এপ্রিল মাসের তথ্যটা, গত মাসের, সেখানে আমরা ১৬টার মতো দেখেছি এরকমভাবে তথ্য ছড়াতে, যেখানে আসলে ব্লগ স্পট দিয়ে প্রচার করা হচ্ছে। এবং এখানে বিভিন্ন গণমাধ্যম, জাতীয় এবং আন্তর্জাতিক এবং ভারতীয় গণমাধ্যম আমরা দেখছি, বাংলাদেশের আমার দেশ, যমুনা টিভি, সময় টিভি, এরকম গণমাধ্যমগুলা, কালের কণ্ঠ, এরকম গণমাধ্যমগুলো লোগো ইউজ করে তারা আসলে প্রচার করছে। তো এটা নিয়ে আসলে আমাদের একটা গত মাসের একটা ইনভেস্টিগেশন ছিল, প্রায় ১ মাসের উপর সময় নিয়ে করা। সেই ইনভেস্টিগেশন আসলে দেখা গেছে কিছু অ্যাকাউন্টধারীরা আসলে এগুলো প্রচার করছে সোশ্যাল মিডিয়াতে। তার ভিতরে একটা হলো লালমনিরহাটের সেই আলোচিত ম্যাজিস্ট্রেট, যার নাম উর্মি, ওই নামে আসলে কিছু অ্যাকাউন্ট খুলে প্রচার করা হচ্ছে। তবে আসলে সেই অ্যাকাউন্টটাও আসলে ফেক। আমরা যেটা যাচাই করে দেখলাম, ফেক অ্যাকাউন্ট থেকেই, ওই ফেক ব্লগ স্পট থেকেই প্রচার করা হচ্ছে। যার ফলে আসলে মানুষ যখন এটা ওয়েবসাইটে দেখে এবং ওয়েবসাইটে ঢোকার পর দেখে এখানে কোনো একটা গণমাধ্যম এবং জাতীয় গণমাধ্যমের লোগো রয়েছে, সেটা আসলে খুব সহজে বিশ্বাস করে মানুষ প্রচার করা শুরু করে। তো এই বিষয়টা আসলে আমরা খুব বেশি পরিমাণ জি, দেখতে পাচ্ছি আমি এখন। আমি এই আহ, মূল ব্যাপারটা আসলে জানার চেষ্টা করছিলাম, এবং এরপর যখন আপনার কাছে ফিরবো তখন আসলে আপনাদের দিক থেকে পরামর্শ জায়গায় যা থাকবে সেটা একটু জানার চেষ্টা করব। মোহাম্মদ রাকিব খান, আপনি আসলে শুনলেন, এবং আমি নিশ্চিত আপনার এই কাজের অভিজ্ঞতা থেকে আপনি প্রতিনিয়ত অপতথ্যের যে ছবিগুলো সেগুলো আপনার কাছে, আপনি নিশ্চয়ই আপনার নজরেও পড়ে। একটু বলবেন আসলে কখনো আমাদের গণমাধ্যমের ফটোকার্ড নকল হচ্ছে, কখনো খোদ একটা ওয়েবসাইট তৈরি হচ্ছে, কখনো আয়োজন করে ফেক পেজ প্রোফাইল তৈরি হচ্ছে, সেগুলো বুস্ট করে ছড়িয়ে দেওয়া হচ্ছে। মানে এই জটিলতাগুলো কোথা থেকে আপনাদের দিক থেকে মনে হচ্ছে বেশি হচ্ছে, এবং কি ধরনের আইনগত সহায়তা আপনারা দিয়ে থাকেন? মানুষ আসলে কিভাবে অভিযোগটা জানাবে আসলে আপনাদের কাছে? ধন্যবাদ আপনাকে। প্রথমে বলে নেই, বাংলাদেশ যদি স্ট্যাটিস্টিক্যাল হিসাব নেন তাহলে দেখবেন যে প্রায় ৬ কোটি মানুষের মতো সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকে। প্রায় ৬ কোটি, অর্থাৎ মোট জনগোষ্ঠীর প্রায় ৩৪% কিন্তু এই সোশ্যাল প্ল্যাটফর্মের সাথে যুক্ত। এবং এই প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু একটা দারুণ জিনিস আছে, সেটা হলো যে মানুষ কিন্তু তার পরিচয়টাকে গোপন করতে পারে খুব সহজেই। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আপনি তার অবস্থান কিন্তু সহজে নির্ণয় করতে পারবেন না। অর্থাৎ বাংলাদেশে বসে কিংবা বাংলাদেশের বাইরে থেকেও সে কিন্তু তার যে কোনো তথ্য এই ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দিতে পারে। এটা কিন্তু একটা বিশাল চ্যালেঞ্জ। এবং আরেকটু বিষয় হচ্ছে যে এই জিনিসটা যখন আসে তখন কিন্তু দেখা যায় যে যে কোনো অপতৎপর মানে ওই তথ্যগুলো যখন আসে, অপতথ্য আমি বলবো, ৪টা ক্ষেত্রে কিন্তু তারা সাধারণত আঘাত হানতে পারে। ১ নম্বর হচ্ছে ব্যক্তি বিশেষের ক্ষেত্রে, ২ নম্বর হচ্ছে ধর্ম বা বিশেষ বিশ্বাসের ক্ষেত্রে তারা আঘাতটা হানতে পারে, রাষ্ট্রের ক্ষেত্রে হতে পারে, কিংবা কোনো ব্যবসায়িক কিংবা রাজনীতির ক্ষেত্রে এটাকে ব্যবহার করতে পারে। রাজনীতির ক্ষেত্রে খুব বেশি আমরা দেখি যে কোনো ব্লগের যে কোনো আপনার পত্রিকা কিংবা হচ্ছে আপনার অনেকটা বিশ্বাসযোগ্য করে তারা একটু তৈরি করে। যেমন মনে করেন যে প্রথম আলো.com পরে আরেকটা যদি ডট বসিয়ে দেয় তাহলে কিন্তু মানুষ সহজে বুঝতে পারবে না যে .com এর পরে আরেকটা জি। আরেকটা ফুলস্টপ আছে। মানুষ ধরেই নেবে যে এটা হচ্ছে প্রথম আলো থেকে হয়তো প্রকাশ করছে। আপনারা দেখবেন যে এই যখন ফ্যাক্ট চেকিং করা হয় তখন দেখা যায় যে সত্যিকার অর্থে এগুলো কিন্তু ওই পত্রিকার না, বা ওই পত্রিকার ওই দিন ওই ধরনের নিউজই তারা করে না। কিন্তু তারা এটা করে হচ্ছে এই জন্য তাদের কিছু নির্দিষ্ট কোনো উদ্দেশ্য সাধন করার জন্য তারা কিন্তু এই কাজটা করে থাকে। তো আমাদের ক্ষেত্রে আমরা যেটা দেখি, আমরা সবসময় বাংলাদেশ পুলিশের প্রত্যেকটা ইউনিট, বিশেষ করে সাইবারের নিরাপত্তা নিয়ে যারা কাজ করে, তারা কিন্তু এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তারা মনিটর করার চেষ্টা করে। শুধু এখানে কিন্তু বাংলাদেশ পুলিশে আরও অন্তত 6টা ইউনিট আছে যারা এটাকে মনিটর করে, এবং হচ্ছে তারা কিন্তু এটাকে রিপোর্ট আকারে কিন্তু ঊর্ধ্বতন মহলে জানায়, এবং এটা কিন্তু তারা কিন্তু এটাকে প্রতিহত করার চেষ্টা করে। এটা হচ্ছে বড় দিক থেকে। ব্যক্তিক দিক থেকে যদি কোনো ব্যক্তি কিন্তু এরকম শিকার যে হতে পারে, এই যেহেতু অপরাধের ক্ষেত্রে মানে শাস্তি দেওয়া যাচ্ছে, মানে যারা আসলে অপরাধগুলো করছে তারা কি ধরা পড়ছে? আপনাকে একটু বলি, শাস্তি তো অবশ্যই দেওয়া যায়, কিন্তু সাইবার নিরাপত্তা আইনের যদি কাঠামোটা দেখেন আপনারা, তাহলে দেখবেন যে 24 ধারা যেটা আছে সেটা হচ্ছে পরিচয় প্রতারণা, মানে পরিচয়কে গোপন করা, কিংবা 25 নম্বর যে ধারাটা আছে সেটা হচ্ছে মিথ্যা বা ভীতিকর তথ্যপাত্র উপস্থাপন করা, কিংবা 28 নম্বরে যেটা আছে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার জন্য যে তথ্যগুলো প্রকাশ করা, কিংবা 29 নম্বর যেটা আছে মানহানির পর তথ্য প্রকাশ করা, কিংবা 31 নম্বর যেটা আছে এগুলো করে আইন শৃঙ্খলার অবনতি ঘটানো। কিন্তু মজার বিষয় হচ্ছে প্রত্যেকটা সেকশন কিন্তু নন কগ আমরা বলি, ও আমলযোগ্য। অর্থাৎ আমরা কিন্তু
ইনস্ট্যান্টলি কিন্তু কোনো কাজ করতে পারি না অ্যাজ পার দিস ল। আমাদেরকে এটার জন্য আমাদেরকে ম্যাজিস্ট্রেটের অনুমতি নিতে হয়, তারপর হচ্ছে এটা আমাদের তারপর হচ্ছে প্রসিড করতে হয়, তারা আমাদের তদন্তের অনুমতি দিলে তারপর হচ্ছে আমরা এটা করতে পারি। এটা কিন্তু বড় একটা লম্বা একটা সময়ের ব্যাপার। বুঝতে পারছি, মানে খুব চমৎকার আসলে ফাঁকা জায়গা আছে জি, কিন্তু জি। সেটি হচ্ছে এই সাইবার নিরাপত্তা আইনে আপনার যে কোনো তদন্তের ক্ষেত্রে কিন্তু সাব ইন্সপেক্টরের বদলে ইন্সপেক্টরদেরকে কিন্তু এটাকে কিন্তু তাদের ক্ষমতায়িত করা হয়েছে যে এই ধরনের আইনের ক্ষেত্রে, মানে এই ধরনের সাইবারের ক্ষেত্রে শুধুমাত্র ইন্সপেক্টর পদমর্যাদার লোকরাই কিন্তু তারা এই চমৎকার। আমি তাহলে এরপরে আপনার কাছে যখন আসবো তখন আসলে জানার চেষ্টা করব আর কি কি কাজ করলে আমরা আসলে আইনগতভাবে আরো শক্ত অবস্থানে পৌঁছাতে পারি এই অপতথ্যগুলো ঠেকাতে। আপনার পরামর্শটা আমি জানবো এবং এই ফাঁকে ছোট করে ইমতিয়াজ হাসান রিফাত আপনার কাছে একটু আসতে চাই। আপনি শুনলেন রাকিব খান খুব চমৎকার করে বলছিলেন যে প্রথম আলো .com সেখানে যে আরেকটা ডট বা আরেকটা কম এরকম কিছু দিয়ে একটা কনফিউজ করে দিই, মানুষ হয়তো বুঝতে পারবেন এটা অরিজিনাল কিনা। আমাদের 71.com আমরা দেখেছি যে 71.tv অনেকে একটা টি কমিয়ে দিয়ে কনফিউজ করার চেষ্টা করেন এবং অনেক নকল ফটোকটও আমরা দেখেছি। আপনার চোখে কোন কোন কারসাজি ধরা পড়েছে আসলে অপতথ্য ছড়ানোর ক্ষেত্রে? আমরা আমাদের চোখে যেটা আসলে কাজ করতে গিয়ে দেখেছি, মানে এই এই নামগুলো আসলে ইউজ করা, পাশাপাশি আমরা যেটা দেখেছি খুব সিম্পলি হলো একটা তথ্য যখন প্রচার করা হবে, ফটো কার্ডের যদি বিষয়টা বলি, সেখানে আসলে ছবিটা এডিট করে ফেলা হয়, ছবিটা এডিট করে সেখানে প্রচার করা হয়। পাশাপাশি বিভিন্ন সময় আমরা যেটা দেখি ব্লগ স্পটের ক্ষেত্রে, সেখানে ব্লগ স্পোর্টের আগ পর্যন্ত মানুষ যখন দেখে সেখানে 71 টিভি বা আমার দেশ বা কালের কণ্ঠ সেরকম লেখা থাকে, তখন মানুষ আসলে ভেবে নেই এবং যখন ভেতরে ঢুকে প্রবেশ করার পর ওয়েবসাইটে যখন দেখে সেখানে আসলে কালের কণ্ঠ লোগো আছে বা 71 টিভির লোগো আছে, তখন আসলে মানুষ খুব সহজে বিশ্বাস করে নেয়। আরেকটা বিষয় যেটা বলছিলেন যে ব্যক্তির ক্ষতি করা বা ব্যক্তিকে হ্যাঁ প্রতিপন্ন করার জন্য যে বিষয়গুলো প্রচার করা হয়, আমরা আসলে শুধু এই মে মাসে যেটা দেখেছি প্রায় 8টির মতো ভিডিও দেখেছি বা ছবি প্রচার করতে দেখেছি যেটি আসলে ডিপফেক। সেখানে আসলে আপত্তিকর অবস্থায় বা আপত্তিকর কিছু ছবি ব্যবহার করা হচ্ছে বা এগুলো আসলে এডিট করে প্রচার করা হচ্ছে। তো বর্তমান সময় আসলে এআইটা খুব সহজ হয়ে যাওয়ায় হ্যাঁ, আমি আসলে এই সহজে ডিপ ফেকটা নিয়ে আমি আসতে চাচ্ছিলাম, কারণ এখানে যেহেতু সামাজিকভাবে একজন মানুষ হয়রানির শিকার হচ্ছেন, তিনি কি ধরনের আইনগত সহায়তা পেতে পারেন সেটা নিয়েও কথা বলবো। আপনাদের সঙ্গে আছে এবং আমার সঙ্গে আমার অতিথিরা আছেন ডিবির সাইবার ক্রাইম বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জনাব রাকিব খান আছেন ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানারের ফ্যাক্ট চেকার ইমতিয়াজ হাসান রিফাত, দুজনকে স্বাগত জানাচ্ছি। এবং জনাব রাকিব খান, আপনার কাছে জানতে চাই দুটো বিষয়। প্রথমত, যে ডিপফেকের কথা বলা হচ্ছে, যেই মানুষকে ঘিরে আসলে এই ডিপফেকটা তৈরি করা হচ্ছে, সামাজিকভাবে তিনি হেনস্থার শিকার হচ্ছেন, তিনি কি ধরনের ব্যবস্থা আপনাদের কাছ থেকে পেতে পারেন, সহায়তা পেতে পারেন, এবং আপনার অভিজ্ঞতা থেকে মনে হয় কিনা যে আমাদের আইনগত কোনো কিছুর একটা পরিবর্তন বা শক্ত করার প্রয়োজন আছে, তাতে করে আমরা আসলে অপতথ্যের বিপরীতে আরও যুদ্ধটা ভালো করতে পারবো? সত্যিকার অর্থে যখন একটি ব্যক্তির নামে এরকম একটি ডিপফেক যখন প্রচারিত হয়, ওই ব্যক্তি সামাজিক এবং ব্যক্তিগতভাবে তার একটা তার যে মানসিক যে জগৎ যেটা আছে সেটার মধ্যে যে পরিমাণ ঝড় বয়ে যায়, এটা শুধুমাত্র যারা ক্ষতিগ্রস্ত বা ভুক্তভোগী যারা আছেন তারাই কিন্তু বুঝেন। বিশেষ করে নারী এবং শিশু যদি হয়ে থাকে তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু আরো বেশি। আপনি জানেন যে এই সমাজের যে অবস্থা, সেই সমাজে কিন্তু নারী এবং শিশুদের ক্ষেত্রে যদি এই ধরনের একটি ডিপফেক কিংবা হচ্ছে এআই জেনারেটেড কোনো ধরনের তথ্য যদি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, তাহলে তার কিন্তু সমাজের ক্ষেত্রে সমাজের যে চারদিকে যে চোখে তার দিকে যে আঙ্গুল তোলার যে একটা প্রবণতা, এটা কিন্তু খুব বেশি মাত্রায় বৃদ্ধি পায় এবং তার কিন্তু সামাজিক যে জায়গাগুলো আছে, সমাজে যে জায়গাটায় সে নিঃশ্বাস নিতে পারে, সেই জায়গাগুলো কিন্তু সংকুচিত হয়ে যায়, অর্থাৎ একটা অ্যালার্মিং পজিশনে কিন্তু সে চলে যায়। আপনারা জানেন যে অনেক ক্ষেত্রে এই ধরনের ডিপফেকের কবলে পড়ে বা মিথ্যা অপতৎপরতার পড়ে অনেক কিন্তু সুইসাইড করতে বাধ্য হয়। কি করা যায়, আসলে কি করতে পারেন আসলে ভিকটিম? এই ক্ষেত্রে আমরা আসল কথা হলো যে কয়েকটা জিনিস করতে পারি। পুলিশের তরফ থেকে আমরা যেটা করি, ইনস্ট্যান্টলি আমরা থানা পুলিশকে যেটা বলি সেটা হচ্ছে একটি জিডি করার জন্য বলি এবং ক্ষেত্র বিশেষে তাদেরকে মামলা করার জন্য বলি। তারা দুই জায়গাতেই করতে পারে। যদি সেটি পর্নোগ্রাফির মধ্যে পড়ে তাহলে পর্নোগ্রাফির মামলা যেহেতু সরাসরি থানা মামলা নিতে পারে, আর অন্যান্য ক্ষেত্রে যদি হয় সেক্ষেত্রে তারা জিডি করবে। জিডি করার পরে সেই জিডিটি আবার হচ্ছে, যেহেতু তারা নিজেরাই সাব ইন্সপেক্টররা যদি ইন্সপেক্টররা সেটাকে আবার তদন্ত করতে পারে, কিংবা আমাদের সাইবারে যে স্পেশালাইজ ইউনিটগুলো আছে সেগুলোর ক্ষেত্রে সহায়তার জন্য তারা পাঠিয়ে দিতে পারে। আমরা এটাকে নিয়ে আসি এবং সবচেয়ে বড় কথা যেটা, যে ভুক্তভোগী যে ব্যক্তি আছে তাকে কিন্তু
আমাদের তরফ থেকে আমরা কিন্তু তাকে একটা মনোজাগতিক জগতে একটি সান্ত্বনার জায়গা দিই যে এটি এআই একটা ডিফেক্ট, এটা এর ফলে তুমি মুছতে পারো না, আমরা কাজ করছি, আমরা তার জি, পাশে জি, আছি। এবং এই ধারণাটা দেওয়া কিন্তু সবচাইতে বড় কাজ, সবচেয়ে বড় ব্যাপার। আমার হাতে আলাপ থাকলে আমি আলাপটা দীর্ঘ করতাম সময়টা থাকলে, এবং আমি আসলে তাৎক্ষণিকভাবে কি ধরনের ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে সেটা আমি একদম পরিষ্কার হয়ে গেলাম আপনার কাছে। সামনে আয়োজনে আসলে আরও বিস্তারিত আমরা জানার চেষ্টা করব, যে কোনো হটলাইন যেখান দিয়ে আসলে তারা যেতে পারেন। সেক্ষেত্রে ইমতিয়াজ হাসান রিফাত, সবশেষ ছোট করে 1 মিনিটের মধ্যে আমাদেরকে একটু বলে দেবেন কোন কাজটা ঠিক এই মুহূর্তে করলে আমরা কিছুটা হলেও অপতথ্যের এবং সঠিক তথ্যের পার্থক্যটা করতে পারবো, অন্তত প্রান্তিক অঞ্চলের মানুষ। একটা বা দুটো আইডিয়া দিয়ে শেষ করবো। সবচেয়ে আগে যেটা করতে হবে সেটা হলো আমাদের নিজেদের সচেতন হতে হবে। আমরা যে তথ্যটা প্রচার করছি সেটা আসলে প্রাথমিক যে যাচাই বাছাই আমাদের যেগুলা করা উচিত, যেমন মেইন স্ট্রিম গণমাধ্যমগুলোতে এসেছে কিনা সেই তথ্যটা সেটা দেখা উচিত। পাশাপাশি এই ছবিগুলো আসলে যে ডিপফেকের ভিডিওগুলো সেখানে আসলে যেটা বলছিলাম, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো এখানে আসলে নারীদের সবচেয়ে বেশি প্রচার করা হয় প্রতিপন্ন করার জন্য। আমরা অভিনেত্রী দেখেছি, সমন্বয়ক দেখেছি, রাজনৈতিক ব্যক্তি দেখেছি, এবং তাসনিম জানার মতো একজন ব্যক্তিকে দেখলাম যে উনি আসলে ওনাকে নিয়ে আসলে ডিপফেক ভিডিও প্রচার করা হচ্ছে বা ছবি প্রচার করা হচ্ছে। আইনি পদক্ষেপের পাশাপাশি আসলে আমাদের খুব দ্রুতই এই বিষয়টা যেন আইনিভাবে বা পুলিশ প্রশাসন থেকে বা প্রশাসন থেকে যদি এটা প্রচারটা বন্ধ করা যায় তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। বুঝতে পারছি। আমি তাহলে এখানে শেষ করি, এবং আপনি যেটা বরাবরই বলে থাকেন, আসলে সন্দেহটা করতে হবে তথ্য আর অপতথ্যের মধ্যে, এবং সচেতনতার জায়গাটা ঠিক রাখতে হবে। অনেক ধন্যবাদ আপনি দুজনকে সময়টা দেওয়ার জন্য।